এত বৈচিত্র্যপূর্ণ জীবন মানুষের হয় কিনা আমার জানা নেই। প্রত্যেকটা ধাপে ধাপে একটি করে গল্প জড়িত। পরিশ্রম সবচাইতে বড় ব্যাপার। তো যে যত সহজে লাইমলাইটে চলে আসতে পারে, সে আলো থেকে অন্ধকারে অত সহজেই চলে যায়। অনেক বছর স্ট্রাগল করতে হয়েছে আমাকে। দর্শক, নিউজ 24-এর অনস্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন এমন একজন মানুষ যিনি নানা গুণে গুণান্বিত। একসময় ক্যারিয়ারটা শুরু করেছিলেন স্ট্যান্ড আপ কমেডি দিয়ে, এরপরে তিনি নাম জড়িয়েছেন অভিনয়ে। সঙ্গে তার আর্ট ক্যারিয়ারটা ছিল দীর্ঘদিনের। যিনি এখন দায়িত্বে আছেন রেডিও ক্যাপিটালের হেড অফ অপারেশনের। আমরা কথা বলবো তার সঙ্গে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আনোয়ারুল আলম সজল ভাই। আপনাকে নিউজ 24-এর অনস্পট আড্ডায় স্বাগত। কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? শুনছিলাম, আমি যখন আপনার ইন্ট্রোটা দিচ্ছিলাম, আমারই কয়েকবার আসলে জড়িয়ে যাচ্ছিল কথা। এতগুলো পার্ট বা ধাপে ধাপে আজকে আপনি এই জায়গায় এসেছেন। আসলে প্রত্যেকটা ধাপে ধাপে একটি করে গল্প জড়িত এবং প্রত্যেক ধাপের পরে সেই ধাপ পার করে এসে নতুন প্রচেষ্টা, নতুন চ্যালেঞ্জ। আসলেই এত বৈচিত্র্যপূর্ণ জীবন মানুষের হয় কিনা আমার জানা নেই। জার্নিটা যদি একটু এখন যদি মনে করতেই বলি, আসলে কি মনে হচ্ছে পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত? অনেক 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 দূরত্ব পাড়ি দিয়ে আসতে হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেক দূরত্ব, অনেক স্ট্রাগল, পরিশ্রম সবচাইতে বড় ব্যাপার। পরিশ্রম যদি না করেন, এক ধাপ থেকে পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন না। সো মানুষের জীবনের সফলতার পেছনের প্রথম মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম। তারপরে যদি পরবর্তী ধাপগুলো আসে, সেখানে সততা বা নানান বিষয়গুলো জড়িত থাকে, কিন্তু পরিশ্রম আপনাকে এক স্টেপ থেকে অন্য স্টেপে নিয়ে যাবে। এখন কি বা এখনকার জেনারেশনের ভিতরে পরিশ্রম বিষয়টা কতটুকু দেখেন? সোশ্যাল মিডিয়ার যুগে দেখি রাতারাতি আসলে লাইমলাইটে আসা যায়, আসলে যেটা আপনাদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রেও খুব একটা ইজি ওয়ে ছিল না। অনেকটা পথ পাড়ি দিয়ে একটা জায়গা ক্রিয়েট করতে হয়েছে। এই জায়গাটা জানতে চাই। আমি এই ক্ষেত্রে আমার মতামতটা হচ্ছে কি, যত স্লো যাওয়া যায় অত দিন টিকে থাকা যায়। ওই যে বলে না, বা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, আপনি যদি দীর্ঘ রেসের ঘোড়া হন, তাহলে আপনাকে ছোট ছোট পদক্ষেপে আগাতে হবে, যে আমি অনেক দিন ধরে টিকে থাকবো, আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। আর যদি কিছু মানুষের মেন্টালিটিতে এমনই থাকে, আমাকে রাতারাতি ভাইরাল হয়ে যেতে হবে, আমাকে রাতারাতি মানুষের চিনে ফেলতে হবে। তো যে যত সহজে লাইমলাইটে চলে আসতে পারে, সে আলো থেকে অন্ধকারে অত সহজেই চলে যায়। সো আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো পরিশ্রম করেন, পরিশ্রম করো, এবং এই পরিশ্রমের মাধ্যমে যেটা তুমি অর্জন করবে বা যেটা আপনি অর্জন করবেন, ওটা আপনার অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। ওই পরিশ্রম আপনাকে টিকিয়ে রাখবে। সহজেই লাইমলাইটে আসছে এখনকার জেনারেশনের অনেকে, পপুলারিটি পাচ্ছে, নাটকে বা অন্যান্য অঙ্গনে কাজের সুযোগও পাচ্ছে। তাদের ফেস ভ্যালুটা ক্রিয়েট করার কাজে লাগিয়ে অনেক নির্মাতা তাদেরকে নিয়ে কাজ করছেন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন ক্যাপিটাল ড্রামা, নিজেই দেখছেন সবটা, অনেককে নিয়ে কাজ করছে, নতুন একটা যাত্রা খুব ভালো যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে ক্যাপিটাল ড্রামা কি চিন্তাধারা নিয়ে আসলে সামনের দিকে এগোচ্ছে? ক্যাপিটাল ড্রামা এখন পরীক্ষিত পদ্ধতিতে এগোচ্ছে। যারা পরীক্ষিত ইন্ডাস্ট্রিতে, যারা ট্রাস্টেড, যারা অনেস্ট, শুধুমাত্র এই মানুষগুলোকে নিয়ে কাজ করছে। কারণ আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে মুভ করবেন এবং বড় পরিসরে মুভ করবেন, আপনার অনেক কিছু জানা থাকতে হবে, অনেকের সম্পর্কে জানা থাকতে হবে, তার ভেতরের খবর বাইরের খবর পর্যন্ত জানা থাকতে হবে। তো এই ব্যাপারগুলো আমার জন্য সহজ হয়েছে, কারণ আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম, প্রত্যেকে আমার বন্ধু ছিল, প্রত্যেকে আমার সহকর্মী ছিল। তো আমি তাদের অনেক ভেতরের খবর জানি, তাদের সম্পর্কে জানি, যেটা সেটে থাকলে জানা যায়, যেটা শুধুমাত্র অফিসে বসে আপনি জানতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমার জন্য সহজ হয়েছে। আমি জানি কে বেস্ট, আমি জানি কে ভালো, আমি জানি যে কে সৎ। আমি এই সংমিশ্রণগুলো নিয়ে আগাচ্ছি এবং এটার একটা মিশ্রণে যে পদ্ধতি আমরা আগাচ্ছি, এই কারণে মূলত সফলতা এসেছে। ক্যাপিটাল ড্রামা যাত্রার কয়েক মাসের মধ্যে বলবো যে দর্শকদের একটা আস্থার জায়গা করে নিয়েছে এবং কন্টেন্ট ওয়াইজে একটা ওই ভরসার জায়গা ক্রিয়েট করেছে।
একটু স্বচ্ছতা জায়গা থেকে? আমি গতকালকে রাতেই দেখছিলাম এই যে মানে সব সময় এখন একটা নেশার মতো হয়ে গেছে মানুষের, যেমন সোশ্যাল নেটওয়ার্ক নেশা হয় না, আমার নেশা হয়ে গেছে যে ক্যাপিটাল ড্রামা চ্যানেলটা চেক করা। আমি গতকালকেও চেক করছিলাম যে ভিউজ কত কত হলো গতকালকে রাতেও, তখন আমি হচ্ছে চেক করতে করতে এই যে এখনও আপনাকে বলে যে একদম চিন্তা করলাম যে আচ্ছা আমরা 2025 সালে মানে যে 3-4 মাস আমরা শুরু করেছি ততদিনে আমাদের ভিউ কত। তখন আমি দেখলাম যে ক্যাপিটাল ড্রামা ইতিমধ্যে 6 কোটি ভিউজ ক্রস করেছে, আমাদের নাটক মাত্র 8টা। যখন মিরাকেলে ছিলেন প্রত্যেকটা এপিসোডের আগে যখন স্টেজে আসলে অনিয়ার হওয়ার আগে এক ধরনের হয়তো চিন্তা কাজ করতো, হ্যাঁ, বা যখন অভিনয়ে আসছেন আপনি সিঙ্গেল নাটক বা অন্য নাটক, সেটাও রিলিজের সময় তো এক ধরনের অনুভূতি কাজ করতো। লেখার ক্ষেত্রে যখন পাবলিশ হলো বইটা, তখন ধরেন এক ধরনের অনুভূতি কাজ করতো। যখন আর্টে ছিলেন, বিভিন্ন অনুষ্ঠান করতেন, দর্শকের আসলে কোনটা ভালো লাগবে না লাগবে অন্য ধরনের একটা অনুভূতি কাজ করতো। এখন যেহেতু ক্যাপিটাল ড্রামার সঙ্গে আছেন, বলছেন যে নেশা হয়ে গেছে, এখন একটা অনুভূতি কাজ করে একটা কন্টেন্ট আপলোডের পর, সব মিলিয়ে যদি জানতে চাই কোন অনুভূতিটা আসলে শুরুর এবং শেষের। যখন আমি পারফর্মার ছিলাম একেবারে শুরুতে, হ্যাঁ, তখনকার টেনশন ওই টেনশনের কাছে আসলে পৃথিবীর কোনো কিছু সমপর্যায়ে যায় না যে আজকে আমার কি হবে, কারণ ওইটা একটা রিয়েলিটি শো ছিল, তো যে আজকে খারাপ করলে বাদ, কালকের দিন পর্যন্ত ভাবার সুযোগ নেই, তো ওইটার সঙ্গে কোনো কিছু ম্যাচ করা যাবে না। ওটা তো জীবনের সবচাইতে বড় অর্জন, তো ওটা আমি আলাদাই রাখি সবসময়, ওটার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। মাঝখানের জার্নিটা যদি তুলনামূলকভাবে বলি, রাইটার হিসেবে বলেন বা অ্যাক্টর হিসেবে বলেন, মাঝখানে জার্নিটা সহজ ছিল। প্রডিউসার হিসেবে জার্নিটা খুব কঠিন। প্রত্যেক নাটক আপলোড দেওয়ার আগে এত ক্যালকুলেশন। আজকে সোশ্যাল নেটওয়ার্কের ভাইরাল টপিক কি, এই টপিকটা কতটুকু জুড়ে আছে সোশ্যাল নেটওয়ার্কে, আজকে যদি এই টপিকের মাঝখানে এন্টারটেইনমেন্ট সেগমেন্টে নাটক ছাড়ি, আজকের রেজাল্ট কি হইতে পারে, আজকে কোনো খেলা আছে কিনা, আজকে সকালে আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো ম্যাচ আছে কিনা, নানান ইকুয়েশন, আজকে পলিটিক্যালি কোনো কিছু মুভ করছে কিনা, বড় কিছু চলছে কিনা, নানান রকম ইকুয়েশন। তারপরে নাটক আপলোড দেওয়ার সময় দেখতে হবে যে এখন ঠিক এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কে কি চলছে, এখন ছাড়বো নাকি হাফ অ্যান আওয়ার পরে ছাড়বো, এবং টেনশন মানে কখন ছাড়বো, ছাড়ার পরে প্রতি মুহূর্তের টেনশন, নাটক থেকে আসলে যাচ্ছে ইউটিউব অ্যালগোরিদম চেক করা। এটা কিন্তু আমার না, যদি এক ক্ষেত্রে বলি এটা আর্টিস্টের টেনশন, ওর করা উচিত, কিন্তু না, প্রতিষ্ঠানটা তো দায়িত্বটা তো আমার, ক্যাপিটালের দায়িত্ব তো এখন আমার কাঁধে, ক্যাপিটালের সম্মান তো আমার কাঁধে। এই সম্মান রক্ষা করার জন্য এই টেনশনের কোনো তুলনা হয় না। প্রচণ্ড রকম দুশ্চিন্তা, তারপরে নাটক যাচ্ছে কিনা, নাটকের ভিউ ফল করছে কিনা, সেটা উঠানোর জন্য আবার কি করতে হবে, এই ক্লিপ ছাড়ো, ওই টাইমের ডিউরেশনের ওই ক্লিপটা ছাড়ো, ওই রিলসটা ছাড়ো, বারবার আমরা হচ্ছে এর মধ্যেই থাকি। বাইরে ম্যাক্সিমাম শুট হচ্ছে এবং র লোকেশনগুলোতে যাচ্ছে, আসলে সবকিছু মিলিয়ে আমি সেটেও যখন গিয়েছি যে স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে। যেমন অন্যান্য নাটকের ক্ষেত্রে যেমন খুব তাড়া থাকে যে 3 দিনের মধ্যে শেষ করতে হবে, 4 দিনের, সেখানে তারা সপ্তাহ জুড়ে 15 দিন 20 দিন জুড়েও কাজ করছে, সব মিলিয়ে যদি যাচ্ছে। এই যে ভালো কাজের জন্য কি একটা স্বাধীনতা, যখন একটা প্রোডাকশন সেটে চলে যায় তখন আমি কোনো রকম নাক গলাই না। আমার কাজটা হচ্ছে এই প্রি প্রোডাকশনে, এখান থেকে যখন রিলিজ হয়ে গেল এবার আপনি শুটে চলে যান, তখন পুরোপুরি ডিরেক্টরের দায়িত্ব। উনি আমার চাইতে কাজটা ভালো বোঝেন, উনি ওনার স্বাধীনতা অনুযায়ী কাজ করে, এই জন্য আমাদের এর ছাপ আমাদের প্রোডাকশনেও থাকে। মনে হয়নি আমি আবার এইটা না, এখন আমার আশেপাশের এই সার্কেলের মধ্যে একটা জাতীয় প্রশ্ন তৈরি হয়েছে যে আপনার নিজের নাটক কবে আসবে। আমি ওই যে বললাম সততা, আমি যদি ক্যাপিটাল ড্রামার চিন্তা বাদ দিয়ে আমার নিজের চিন্তা করতাম, 8টা নাটকের মধ্যে 4টা আমার থাকতো। আমি চিন্তা করেছি আমি করতেই পারবো, আগে আমার প্রতিষ্ঠানটা দাঁড়াক, এবার সত্যিই আমি করব। ডিরেক্টর হিসেবে কবে আসছে? না, আমি ডিরেক্টর হিসেবে আসবো না, সব কিছু আমাকে করতে হবে না, যে যেই কাজটায় বেস্ট সেই কাজটা করুক। আমি অভিনয়ে দর্শক জানে আমি কেমন, আমার কাছে মনে হয় হ্যাঁ কিছুটা বোধহয় হয় আমাকে দিয়ে, আমি অভিনয়টা করি। যেহেতু অভিনয়টা অনেক বছর ধরে আমি করে এসেছি, আমি জানি যে এর পেছনের গল্পটা কীরকম, তাহলে এই কাজটা আমাকে দিয়ে সম্ভব। ডিরেকশন আমি কোনো দিন দেইনি, আপাতত এটার কোনো প্ল্যান আমার নেই। সেই অভিজ্ঞতা বিষয়গুলো একটু প্রথমে অভিনয়, আমি এত পরিচিতি নিয়ে আসার পরেও অনেক বছর স্ট্রাগল করতে হয়েছে আমাকে। আমি জানি যে একজন মানুষের জন্য, একজন নতুনের জন্য এই পথটা কত কঠিন। যোগ্যতা থাকার পরেও সে তার প্রাপ্য সুযোগটা পায় না। আমার হাত ধরে এমনটা যেন না হয়। তাহলে আমি নিজের প্রতি অবিচার করলাম। যেই পথটা আমি পার করে এসেছি সেই পথটা যেন
আমার পরবর্তী জেনারেশনের জন্য বা পরের জন্য সহজ হয়, যে হেল্পটা আমাকে কেউ করেনি আমি ওই হেল্পটা করতে চাই। একটা ট্রাই তো করা যেতেই পারে, দেখি না হয় কি না। ট্রাই তো করেছিলাম, নিজের কাছে নিজে তো সৎ থাকবো যে আমি সুযোগ দিয়েছিলাম, যেই সুযোগটা আমি কখনো পাইনি আমি সুযোগ দিয়েছিলাম। হবে কি হবে না সেটা আল্লাহ তাআলা জানেন। না, আমরা মনে হয় আমরা আমাদের নিজেদেরকে ঠকাচ্ছি। একটা গল্প দেখাতে গেলে একটা মানুষের জীবনে কি শুধুমাত্র একটা বন্ধু আর একজন গার্লফ্রেন্ড থাকে? তা তো থাকে না। বাবা মা থাকে, বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, কত কিছুই তো থাকে। সব হয়তো আমরা দেখাতে পারি না, যতটুকু দেখানো সম্ভব অতটুকু তো পারি। একটা ছোট্ট বাচ্চা যখন অভিনয় শিখতে যায় তার মনে কত আশা থাকে। সে যেহেতু অভিনয় শিখতে যাচ্ছে, তার আশাটা কি থাকে? বড় হয়ে আমি একজন বড় অভিনেতা হব। ওই ছোট্ট শিশুটার মনে যদি আপনি তখনই ঢুকিয়ে দেন এই ধরনের সুযোগ তো আমাদের দেশে নাই, ও তো তখনই আশাহত হবে। ওই ছোট্ট শিশুটার মনে তো এইটুকু কষ্ট আপনি দিতে পারেন না। ওকে ওই আশাটা দেখাতে হবে, হ্যাঁ বাবা তুমি সত্যিই একদিন বড় শিল্পী হবে। ওই সুযোগ আমাদের দেশে আছে বা তৈরি হবে, বা ক্যাপিটাল যদি একটু সুযোগও থাকে ওই ছোট্ট শিশুটাকে একটা সুযোগ দেওয়ার, ওই সুযোগটা ক্যাপিটাল দেবে। আমি নিজে একটা সাংস্কৃতিক একাডেমিতে ছোটবেলায় যেতাম। ওই সাংস্কৃতিক একাডেমিটাতে শুক্র শনিবারে ক্লাস হতো, এবং ওই শুক্র শনিবার সকালবেলা বাচ্চারা, আমিও তো তখন ছোটই, সবাই হচ্ছে বাবা মায়ের হাত ধরে যেত। কেউ ছবি আঁকা শিখতো, কেউ গিটার শিখতো। তখন এক এক রকম শব্দ, এক এক রকম সঙ্গীত, এক এক রকম শিল্পের শব্দগুলো আসতো। প্রত্যেকেই তো কোনো না কোনো স্বপ্ন নিয়ে সেখানে ক্লাস করতো। আমি নিজেও যে ক্লাস করতাম আমিও তো একটা স্বপ্ন নিয়ে করতাম। একটা সুযোগ তো তাদের জীবনে আসা উচিত। সেই সুযোগটা যদি সম্ভব হয় ক্যাপিটাল ড্রামার হাত ধরে আসে। এই লেখক হিসেবে সজল একটু জানতে চাই, আসলে কবে মনে হলো যে সে একজন দুর্দান্ত লেখক হবে? না, আমার কাছে মনে হয়নি যে আমি খুব ভালো লেখক। আর কারণ কি, আমি হচ্ছে আমরা তো যখন হচ্ছে দেশের বাইরে ছিলাম ওই রিয়ালিটি শোয়ের জন্য আমরা 5 মিনিটের স্ক্রিপ্ট লিখতাম, স্কিট লিখতাম, হ্যাঁ, বা ছোট ছোট শর্ট জোক লিখতাম। তো আমার বইগুলোও ছিল জোকসের বই। তারপর স্ট্যান্ড আপ কমেডি যখন করতাম তখন হচ্ছে 10 মিনিটের স্ক্রিপ্ট লিখতাম। ওগুলোর ক্ষেত্রে আমি খুব ভালো ছিলাম, হ্যাঁ। কিন্তু বই লেখার প্রতি কেন যেন আমি আগ্রহ পাইনি। কারণ মনে হয়েছে কি, আমি এটাই শুনতাম যে আপনি স্টলে থাকলে বই বেশি বিক্রি হবে। এখন আমার কাছে ওইটাই প্রশ্ন, একজন লেখকের কেন একটা দোকানে দাঁড়িয়ে থেকে বই বিক্রি করতে হবে? আমার কাছে ওই জিনিসটা পছন্দ হয়। যখন পছন্দ হয়নি এরপর থেকে আমি বই লেখা বন্ধ করে দিলাম। কারণ একজন লেখক একজন শিল্পী, তার সত্তার সমস্ত কিছু সে ঢেলে দেবে তার সৃষ্টির পেছনে, বিক্রির পেছনে না। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আমার অপছন্দের, পর থেকে আমি আর লিখিনি। আমি ভালো লেখক না হলেও আমি কিন্তু খুব ভালো পাঠক। প্রচুর বই আমি কিনি, প্রচুর বই আমি পড়ি। আমার টেবিলে সবসময় আপনি বই দেখবেন, এখনো পর্যন্ত আমি একটা বই পড়ছি। এবং এই পর্যন্ত আমি পড়েছি, এবং প্রচুর বই আমার কাছে থাকেও, সবসময় একটা না একটা নতুন বই থাকে। কারণ এটা আমার নেশা। বইমেলা থেকে আমি প্রচুর বই কিনি। বইয়ের এক্সপিরিয়েন্সটা আমি খুব ভালো জানি। যত লেখকই থাকুক না কেন, মানুষ বই কিনে শুধু পছন্দের লেখকের। আগের বইগুলো আমরা কিনি হচ্ছে স্মৃতি থেকে। হুমায়ুন আহমেদের এমন কোনো বই নেই যেটা আমি পড়িনি, তারপরেও আমি একটা করে বই কিনি। হ্যাঁ, এখন নতুন একটা প্ল্যান আমার মাথায় এসেছে যে আমার বাসায় কয়টা হুমায়ুন আহমেদের বই আছে আমি একটা লিস্ট করব। ওই লিস্টের বাইরে বাকি সবগুলো আমি কিনে ফেলবো। কারণ হচ্ছে জীবনে একটা স্বপ্ন ছিল, যখন আমার অনেক টাকা হবে তখন আমি হুমায়ুন আহমেদের সবগুলো বই কিনবো। তো আল্লাহর রহমতে আমার অনেক টাকা হয়নি, কিন্তু মনে হয় বই কেনার মতো টাকা হয়েছে। শিক্ষিত একজন মানুষের অক্ষর জ্ঞান জানাচ্ছে, বই পড়াটা কত? বই না পড়লে আপনি সৃজনশীল কিভাবে হবেন? আপনাকে অবশ্যই বই পড়তে হবে, এবং সেটার চর্চাটা বাবা মায়ের হাত ধরে হতে হবে। একটা শিশু মনে এটা গেঁথে দিতে হবে যে বাবা তোমাকে বই পড়তে হবে, তুমি গল্পের বই পড়বে, তুমি উপন্যাসের বই পড়বে। বড় হয়ে কিন্তু বই পড়ার অভ্যাসটা খুব বেশি তৈরি হয় না, যতটুকু একটা শিশু বয়স থেকে বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা সম্ভব। যেমন আমাকে আমার বাবা প্রতি সেমিস্টারের পরীক্ষার পর একটা করে বই কিনে দিতেন। 21শে ফেব্রুয়ারিতে যখন হচ্ছে শহীদ মিনারে নিয়ে যেতেন তখন একটা বই কিনে দিতেন। তখন বইয়ের ছোট ছোট বই পাওয়া যেত, 3 টাকা 5 টাকা দামের বইও পাওয়া যেত, ওগুলোও কিনে দিতেন। পড়ো তুমি, অভ্যাসটা তৈরি হোক। যেহেতু আপনার যে ড্রাফটটা, আপনার ক্যারিয়ারের যে ড্রাফটটা যেখান থেকে ছিলেন, যেখানে এখন আছেন, সামনের দিকে ইনশাআল্লাহ আরও সফলতা আসবে আপনার জীবনে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কোনো সময় নিজের জীবনী লেখার চিন্তা ভাবনা আছে, এবং সেটাতে নিজে অভিনয় করা কিংবা সেটাকে সেলুলয়েডে নিয়ে আসার কোনো চিন্তা ভাবনা আছে? না, এরকম কোনো চিন্তা নেই। কারণ আল্লাহর রহমতে আমি আসলে খুব অল্পে সন্তুষ্ট মানুষ। তো আমি যা পাই তাতেই শুকরিয়া করি, যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তার জন্যই তোমার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ।
তা অনেকে বলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও নেই, কারণ রিজিক নির্ধারিত, আল্লাহ তাআলা আমার জন্য লিখে রেখেছেন। তিনি আমার জন্য যা লিখে রেখেছেন তা আমার কাছেই আসবে। মানে আমি বিশ্বাস করি যা তোমার জন্য নির্ধারিত তা 7 আসমান ফুরে হলেও তোমার কাছেই আসবে। তো এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। আপনি যেটা বলেছেন এটা সত্যি, একটা মানুষের জীবন এতটা বৈচিত্র্যপূর্ণ হয় সেটা আমি আমার পেছনের জীবনে তাকালে বুঝতে পারি। এবং আমি একটা জিনিসে খুব আত্মবিশ্বাসী, শেষ বয়সে গিয়ে আমার জীবনে গল্পের অভাব হবে না। মানুষ তো শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, মানুষের জীবনে গল্প থাকে না নাতি নাতনিদেরকে বা শোনানোর জন্য। তখন তো আসলে জীবনে নির্ভর করার মতো মানুষই থাকে 2-1 জন শেষ বয়সটা কাটানোর মতো, যার সঙ্গে আপনি গল্প করবেন, যার সঙ্গে আপনি বিগত জীবনের স্মৃতি রোমন্থন করবেন। আমার জীবনের গল্প প্রচুর, যদি কোনো দিন সুযোগ হয় তখন ভেবে দেখব। আর যে হিসেবে নিজের ক্যারিয়ারটা দাঁড় করানো কতটা কষ্টকর ছিল, পপুলারিটি পাওয়াটা কতটা কষ্ট ছিল, এবং দিন শেষে এই যে আরজেদের যে অবস্থা বা এফএম এর যে জায়গাটা এখন অনেকটা ধ্বংসের দিকে পড়ছে, সবকিছু মিলে এই আর্জিং বা এফএম নিয়ে অনেক মধুর স্মৃতি। আমি ওই সময়টা খুব মিস করি 2016-17 দিকে। তখনও রেডিও পড়তির দিকে অডিও ইন্ডাস্ট্রিটা, তারপরেও শেষ মুহূর্তের কিছু জনপ্রিয়তা ছিল রেডিওর। আরজেদের প্রেস ছিল, হ্যাঁ, তখন সবে মাত্র ওই যে ফেসবুকে আরজেদের ছবি দেখা যাওয়া শুরু হলো। তখনও ভিডিওর এতটা জনপ্রিয়তা আসেনি, তখনও শুধু স্টিল ছবি দেখা যেত। তখনও পর্যন্ত আরজেদের প্রচুর ক্রেজ ছিল। আমি একটা শো করতাম নাট বল্টু, খুব জনপ্রিয় শো ছিল। ওই লিসেনারগুলা আমাদেরকে এখনও পেইজে বা হচ্ছে যাদের সঙ্গে পরিচয় আছে তারা এখনও নক দেয়, তাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে নস্টালজিক হয়ে যাই। মাঝে মাঝে আমি এইটা কন্টিনিউ করব নিজের মানসিক শান্তির জন্য। একটা সুখের জায়গা তো আমার, যেহেতু রেডিও আছেই আমাদের, আমি মাঝে মাঝে এটা করব, নিজের মানসিক প্রশান্তির জন্যই করব। অনেক কিছু বলা যায়, এবং যারা কথা বলে তারা এত সহজ স্বাভাবিক কথা বলে না, তাদের মনে হয় যে ওই সময়টায় জীবনে কোনো জটিলতা নেই, জীবনে কোনো টেনশন নেই, সবাই একটা ফুর্তির মধ্যে আছে। 1 ঘন্টা থাকে তো কিছু, একটা সময় থাকে লাইভ সেশনের, ফোন সেশনের থাকে 15 মিনিটের। তখন মানুষের জীবনে এত গল্প, এগুলো শোনা যায়। এই সৌভাগ্যই বা কয়জনের হয়? বিচিত্র জীবনের বিচিত্র গল্প আপনি শুনছেন, নিজের জীবনের কথা শেয়ার করছেন। মাঝে মাঝে আমরা মন খারাপের মুহূর্ত তো ভেতরে ঢুকে যাই, মাঝে মাঝে আনন্দের মুহূর্তের মধ্যে ঢুকে যাই, কারো দুঃখের কথা শুনে আমরা কষ্ট পাই। প্রেক্ষাপটে কমেডির যে জায়গাটা আসলে সেটা একেবারে নেই বললেই চলে। আপনাদের কোনো সময় মনে হয় কিনা বা যে জনরাটা দিয়ে আমরা এসেছি, পপুলারিটি পেয়েছি, মানুষরা খুব ভালোবেসেছে, এটা সেটা নিয়ে কিছু করা? আমাদের কমেডি নিয়ে আলাদা করে কাজ করার প্ল্যান আছে, এবং শুধুমাত্র কমেডি না, অনেকগুলো সেগমেন্ট নিয়ে কাজ করার প্ল্যান আছে। এই যেতে যেতে আমি আপনাকে স্টুডিওটা দেখাবো। স্টুডিওর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং রয়ে গেছে। আমরা যে শুধু ক্যাপিটাল ড্রামা এবং মিউজিকের মধ্যেই থাকবো তা না, অনেকগুলো আরও প্ল্যানিং আছে। সেগুলো যখন করব তখনই জানাবো সবাইকে, তখন দেখতে পারবেন। মানে স্টুডিওটা রেডি হয়ে গেলে আমরা বাকি কাজগুলো শুরু করে দেবো। অনেকে মনে করতো যে মিরাকেল থেকে যারা এসেছে তারা একসঙ্গে আমরা তাদের অনেক কাজ দেখবো। তো মিরাকেলের পরবর্তী যে এপিসোড মানে পর্বগুলো যেগুলো হয়েছে এখন চলে আসার পরে, পরবর্তী সিজনগুলো যেগুলো হয়েছে সেগুলো আগের মতো সেই জমজমাট কাজ ছিল না। নির্ভের সাথে হয় কিনা আমরা সব কিছু মিলিয়ে দেখতে জানতে চাই না, সবার সঙ্গে আমার পরিচয় আছে, সবার সঙ্গে সেই সম্পর্কই এখনো পর্যন্ত আছে। একসঙ্গে আমাদের কাজ করা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে যে প্রত্যেকের জীবনের গতিপথ আলাদা, প্রত্যেকের জীবন তাকে নিজস্ব গতিপথ চিনিয়েছে, সবাই তার রাস্তা ধরে চলেছে এবং প্রত্যেকের জীবন আলাদা। সেজন্য আমরা আলাদা হয়েছি, কিন্তু মনের দিক থেকে আমরা সেই একই বন্ডিংটা আমাদের আছে। হয়তো একসাথে হয়ে ওঠে না আগের মতো, কারণ প্রত্যেকের নিজের জায়গায় এস্টাবলিশ, এখন প্রত্যেকের নিজের জীবন আছে, কাজের ক্ষেত্রেও হয়তো আলাদা আলাদা, এই জন্য একসাথে হয়ে ওঠা হয় না, কিন্তু সেই মনের টান ভালোবাসা আমাদের আগের মতো আছে। শেষ করবেন, আসলে সবাই বলে যে আপনার স্বপ্নের জায়গাটা কি বা ভবিষ্যতে কি পরিকল্পনা করছেন, আমি এগুলো কিছু জিজ্ঞেস করবো। সাধারণত আমি একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা সামনে কি কাজে লাগবে এবং কি কি ভাষে আসলে ইন্ডাস্ট্রিকে দেওয়ার আছে, অনেক কিছু দেওয়ার আছে, সেগুলো কিভাবে আপনি দেখবেন? আমি শুধু একটা কথাই বলতে চাই যে কিছু একটা রেখে যেতে চাই, পরবর্তী প্রজন্মের জন্য হোক, দেশের জন্য হোক, সমাজের জন্য হোক, কিছু একটা করে যাওয়া। যে সুযোগটা আমি পেয়েছি, এখান থেকে কিছু একটা তৈরি করে যাওয়া, যে সমাজের প্রতি কিছু একটা অবদান আমি রাখতে পেরেছি, এইটুকু যেন
সান্ত্বনা নিজের প্রতি থাকে, নইলে একটা অবিচার হয়ে যাবে। এত বড় সুযোগ পেয়েও কিছু করতে পারিনি, সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু রেখে যেতে পারিনি, তখন নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে। কিছু একটা করে যাওয়া যাতে অন্যের কাজে লাগে, একটা মানুষের উপকারে হোক বা একটা সমাজের হোক, আমার নিজের কর্মক্ষেত্রে হোক, সেই ছাপ রেখে যাওয়া, এইটুকুই শুধু চাই।